বেশি রংবাজি দেখাবি না। আমাকে তোর বউ পাসনি, বুঝলে? আমাকে তোর বউ পাসনি। চোখ দেখালে না, ওই চোখ উপরে হাতে নিয়ে যাবো। চল ভাট সালা। 1 কোটি দিন, পুরো কেসটা সেটেল করে দিন। আপনিও শান্তিতে থাকুন, আর এই বেলা আমরা বিয়েটা করে ফেলি। অতুল মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে নাটকটা শেষ হচ্ছে না। ওই 40,000 টাকাটা একটু অ্যাডভান্স পেলে ভালো হতো না? মানে সে তো আমাকেই দিতে হবে, কদিন আগে আর কদিন পরে। আর যদি না দিই? এই শুয়োরের বাচ্চা, দিবি না মানে? আমি জানি, তুমি জানো, তোমার গোটা বাড়ির লোকও জানে ওগুলো মিথ্যে, কিন্তু কোর্ট কিন্তু জানে না। না বৌদি, একটু ভুল হয়ে গেল। এখন থেকে কিন্তু অনেকেই জানে। আর পারলাম না, হেরে যেতেই হলো। সমাজ আমাকে হারিয়ে দিল। না, ঠিক সমাজ নয়, ভারতীয় নারীতান্ত্রিক আইন ব্যবস্থা আমাকে হারিয়ে দিল। আমি, আমার মতো হাজার হাজার অতুল রোজ হেরে যাচ্ছে, সমাজের কাছে, আইনের কাছে, নিজের কাছে এবং জীবনের কাছে। আজ ভীষণ মনে পড়ছে 2019-এর সেই সুন্দর মুহূর্তটির কথা, যেদিন আমার মা আমাকে প্রথম প্রিয়ার ছবিটা দেখায়। তখন আমি সদ্য পাশ করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রমিসিং ক্যারিয়ার, চাকরিও পেয়ে গেলাম একটি বহুজাতিক কোম্পানিতে। দুচোখে তখন নতুন জীবনের স্বপ্ন। প্রিয়ার ছবিটা এক ঝলক দেখেই মনটা ভীষণ ভালো লাগায় বিভোর হয়ে উঠল। কি মা, দেখছো তো কাজ করছি, বিরক্ত করো না। এই রাখতো তোর কাজ, দেখ না আমি আরো বড় কাজের খবর নিয়ে এসেছি, দেখ একবার। কি রে, কি হলো? দেখ কথা বেরোচ্ছে না যে? কি যে বলো না তুমি। আরে পছন্দ কি না বল, কথাটা কি এগোবো? আমি আর কি বলবো, তোমরা যা ভালো বোঝো তাই করো। দেখ, তা বললে হয়? তোরা আজকালকার ছেলে নিজেদের মধ্যে একটু দেখে শুনে নিবি, একটু কথাবার্তা বলে নিবি, তবে তো কথাটা এগোবো বল। দেখ, এটা তোদের সারা জীবনের ব্যাপার। আচ্ছা মা, আমি কি তোমাকে একবারের জন্য বলেছি আমার পছন্দ হয়নি? আচ্ছা ঠিক আছে, বলো কবে যেতে হবে, আমি অবশ্যই বলে ডাকবো। আচ্ছা, কি নাম মেয়েটার? মেয়েটির নাম প্রিয়া, প্রিয়া ব্যানার্জি। এই যতদূর সম্ভব বলেছিল, হ্যাঁ গড়িয়াহাটের দিকে থাকি। এই বছরই সোশিওলজিতে মাস্টার্স কমপ্লিট করেছি। জানিস খোকা, বাবা আমার একমাত্র মেয়ে। বাবা রিটায়ার করে গেছেন, চাকরি করতেন। একদম কোনো ফ্যামিলিতে ঝামেলা নেই, একদম নির্ঝঞ্ঝাট ফ্যামিলি। খোকা সঙ্গে কিন্তু খুব ভালো মানাবে, দেখ একবার। আর তুই যে বলছিলিস অফিসে ছুটি নিবি, কি দরকার আছে? চল এই রবিবারেই চল, দেখে আসি। ঠিক আছে, চলো তাহলে। তুমি তাহলে ওদেরকে খবর দিয়ে রেখো। আচ্ছা। সে খুশি না হয়েছিলাম। পুরো স্কুল লাইফ ভালো মতো পড়াশোনা করেই কাটিয়েছিলাম। অত মেয়েদের দিকে তাকানো
তাকানোর সময় পায়নি। যৌবনের ধর্ম যৌবন ঠিকই পালন করেছিল। সেদিন প্রিয়ার ছবিটা দেখেই হৃদয়ে প্রেমের ঢেউ আছড়ে পড়েছিল। আছড়ে পড়েছিল সেদিনও, যেদিন প্রথম ওকে দেখলাম। কিছু তো বলুন। না মানে ঠিক কোথা থেকে শুরু করব আমি ঠিক বুঝতে পারছি না। আপনি বুঝি ভীষণ লাজুক? এই না, লাজুক না, আসলে সেইভাবে কোনোদিন মেয়েদের সাথে বন্ধুত্ব করিনি তো, তাই। এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একটাও মেয়ে বন্ধু ছিল না, আর এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? না, মেয়ে বন্ধু ছিল না এরকম নয়, আসলে সেই রকম বিশেষ কেউ কিন্তু কোনোদিনই ছিল না। আচ্ছা বেশ, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, শুরু করো, তোমার যা জানার আছে তুমি জানতে পারো। আচ্ছা, তুমি অফিসে কখন বেরো? তা বেরোয় সকাল 7:30। অফিসে ইন করতে করতে 9:30 তো হয়েই যায়। এত আগে বেরো কেন? আর একটু তো পরে বেরোলেই পারো। আজকালকার রাস্তাঘাটের যে অবস্থা, তাই একটু হাতে সময় নিয়ে তো বেরোতেই হয়। একটা 4 হুইলার কিনে নাও, তাহলে তো আর ওই বাসে ট্রেনের উপর ভরসা করতে হবে না। কিংবা অফিসের কাছাকাছি কোনো একটা ফ্ল্যাট। দেখো, 4 হুইলার কিন্তু কেনাই যায়, তবে নিজের বাড়ি ছেড়ে কোনোদিন ফ্ল্যাটে থাকবো এটা কিন্তু আমি কোনোদিন ভাবিনি। আরে, বিয়ের পরে আমাদের প্রাইভেসির প্রয়োজন হবে না? দেখো, আমাদের বাড়িতে না 3-3টে রুম আছে, তোমার প্রাইভেসি নিয়ে কোনো অসুবিধা হবে না। না হলেই ভালো। আচ্ছা, তুমি কখন ফেরো অফিস থেকে? তা ফিরতে ফিরতে রাত 8টা তো বেজেই যায়। প্রাইভেট সেক্টর যেমন মাইনে দেয় তেমনি খাটিয়েও নেয়। তা মাইনে কেমন দেয়? এই যে ম্যাডাম, ছেলেদের মাইনে আর মেয়েদের বয়স কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করতে নেই। না 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 না, জাস্ট কিউরিওসিটি আর কি। কিন্তু আপনি এতক্ষণ বাড়ির বাইরে, আর আমি ঘরে একা একা কি করব? বোর হয়ে যাব তো। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, চাইলে তুমিও তো চাকরি করতে পারো। সত্যিই তো, এতক্ষণ ঘরের মধ্যে থাকবে, তুমি কি করবে? আমি কিন্তু এইসব ব্যাপারে খুব লিবারাল। এছাড়া তুমি আমার মায়ের সাথেও কথা বলতে পারো, আমার মা কিন্তু খুব ভালো মানুষ। আর সেই কারণেই তো তোমার মতো এইরকম একটি মেয়েকে আমার জন্য খুঁজে আনলো। এই যে অতুল বাবু, খুব অ্যাডভান্সে। এই যে বললেন কোনোদিন গার্লফ্রেন্ড ছিল না। না, সত্যি বলছি, আমার কিন্তু কোনোদিন কোনো গার্লফ্রেন্ড ছিল না। কিন্তু যেদিন থেকে তোমার ছবিটা দেখলাম, সেদিন থেকে আমি যেন সত্যি কেমন একটা হয়ে গেছি। সত্যি আমিও কোনোদিন ভাবিনি জানো, যে আমার কপালে একজন এত ভালো একটা মানুষ আছে। বিয়ের প্রথম একটা বছর ঠিক স্বপ্নের মতো কেটেছিল। মনে হয়েছিল এই তো জীবন, নিশ্চিন্ত চাকরি, পাশে সুন্দরী স্ত্রী, একটা নিশ্চিন্ত জীবন, আর কি চাই। সমস্যাটা শুরু হলো যখন ও কনসিভ করলো। এত এত ভালো খবরেও যে কেন ওরকম রিয়াক্ট করেছিল বুঝতেই পারিনি। অত বাচ্চা থাকলে বন্ধন তৈরি হবে। আমাকে দেখার প্রথম দিন থেকেই ও বন্ধন কাটানোর পরিকল্পনা শুরু করে দিয়েছিল। প্রথম একটা বছর আমার আর আমার পরিবারের সম্পত্তির হিসাব নিকাশ করছিল খুঁটিয়ে খুঁটিয়ে। সেদিন যখন অফিস থেকে ফিরলাম, তখন ওর ওই আচরণ একেবারেই এক্সপেক্ট করিনি। প্রিয়া, আরে এই তো প্রিয়া। ছাড়ো আমাকে, একদম ছবে না আমার। কেন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বলো আমাকে। থাক, অনেক হয়েছে। আর আদিক্ষেতা করতে
করতে হবে না। তুমি যে এত বড় একজন স্বার্থপর তা আমি আগে বুঝতে পারিনি। অতুল, এত বড় সর্বনাশটা কেন করলে তুমি? প্রিয়া প্রিয়া প্রিয়া, তুমি বলো কি হয়েছে, আমি শুনবো, বলো। বলার মতো তুমি কিচ্ছু অবশিষ্ট রাখোনি অতুল। দেখো, ওসব ঘোরানো পেছনে কথাবার্তা আমার কিন্তু একদম ভালো লাগছে না। যা বলা তুমি সোজাসুজি বলো। অতুল, আমি কনসিভ করেছি। আই অ্যাম প্রেগন্যান্ট। হোয়াট? তুমি এই খবরটা এইভাবে দিচ্ছ? আজকে যে আমার কি আনন্দের দিন। দাঁড়াও দাঁড়াও, আমি মার বাবাকে এক্ষুনি খবরটা দিয়ে আসছি। আমি 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 একা কেন, চলো আমরা দুজনে যাই, দেখবে ওরা কত খুশি হবে। সত্যি অতুল, তুমি এত বড় একটা চাকরি করো, এত রোজগার করো, কিন্তু কিন্তু সেই বস্তা পচা মিডল ক্লাস মেন্টালিটি থেকে তুমি বেরোতে পারলে না। একবারও ভেবে দেখেছো এই বাচ্চাটা হয়ে গেলে আমার কি হবে? তুমি তো বাইরে ফুর্তি করে বেড়াবে, আর আমি, আমার এই ফিগার, আমি তো ঘরের মধ্যে বন্দি হয়ে যাব। আমার সোসাইটি, আমার পার্টি, এইসবের কি হবে? সারাদিন শুধু বাচ্চার ন্যাপে পাল্টাতে পাল্টাতেই আমার দিনটা কেটে যাবে। ছি ছি প্রিয়া, ছি। মা হওয়া প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্বপ্নের মতো ব্যাপার, আর তুমি এসব কি বলে যাচ্ছ তখন থেকে? দেখো অতুল, আমি তোমাকে আগেও বলেছি এইসব বস্তা পচা মিডল ক্লাস সেন্টিমেন্ট তুমি আমার কাছে দেখাতে এসো। আই ওয়ান্ট টু অ্যাভয়েড। এই বাচ্চা আমি কিছুতেই চাই না অতুল। কি তখন থেকে যা তা বলে যাচ্ছ তুমি? দেখো, আমি কিছুতেই তোমাকে এই অ্যাবর্শন করতে দেব না। ঠিক আছে, তাহলে এর শেষটা আমিও দেখে ছাড়বো। সেই শেষ আমরা একসঙ্গে এক ঘরে সময় কাটিয়েছি, আর পর চলে গিয়েছিল বাপের বাড়ি। না, শেষ পর্যন্ত বাচ্চাটাকে নষ্ট করতে পারিনি, অনেক দেরি হয়ে গিয়েছিল। ডাক্তারের নির্দেশ আর এড়িয়ে যেতে পারিনি। শেষ পর্যন্ত প্রিয়ার কোল আলো করে এসেছিল আমাদের আমাদের ফুটফুটে পিঠে। প্রজাপতির মতো সুন্দর ছিল ওর গায়ের রং। আমি দূর থেকে দেখেছিলাম। ওরা ওরা আমার আমার মেয়েকে ছুঁতে দেয়নি। আমার মতো কাপুরুষের নাকি বাবা হওয়ার অধিকার নেই। এর কিছুদিন পরেই একদিন সন্ধ্যের দিকে হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠল। কি ব্যাপার অফিসার? কি অতুল ঘোষের বাড়ি? হ্যাঁ, কি ব্যাপার বলুন। বাড়িতে আর কে কে আছেন তাদের এখানে ডাকুন। বাড়িতে তো আর কেউ নেই, সবাই বেড়াতে গেছে, একমাত্র আমি আছি। আচ্ছা, প্রিয়া ঘোষ আপনার কে হন? প্রিয়া আমার স্ত্রী। কেন, কি হয়েছে? রিল্যাক্স মিস্টার অতুল, রিল্যাক্স। ওনার কিচ্ছু হয়নি, কিন্তু আপনার অনেক কিছু হলে হতে পারে। কি ব্যাপার বলুন তো অফিসার, একটু খুলে বলুন, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে 498 কেস করেছে, আপনি জানেন? প্রিয়া আমার বিরুদ্ধে 498? তা কি অভিযোগ? আরে বধূ নির্যাতন আর পণ আদায়ের জন্য ফিজিক্যাল অ্যাসাল্ট আর 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 থামলেন কেন অফিসার, বলুন, আমিও শুনতে চাই। আর কতটা নিচে নামতে পারে ও? থামুন, চোরের মায়ের বড় গলা না। আপনার স্ত্রী আপনার নামে মানহানি, আনাচার, সেক্সের কমপ্লেন করেছে, আপনি জানেন? তার মানে আপনার ভাই আর আপনার বাবা সবাই মিলে। ভাই আপনার অফিসার চুপ করুন, আমি তো আর শুনতে পাচ্ছি না। এসব ফ্যাট পেঁচানি কান্নাকাটি থানায় গিয়ে দেখাবেন। এখন চলুন আমার সঙ্গে। দাঁড়ান, কোনো ওয়ারেন্ট ছাড়া আপনি আমাকে গ্রেফতার করতে পারেন না।
498-এ আগের মতন আর কাউকে গ্রেপ্তার করা যায় না। আগে আপনাকে অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। বটে, আইন কানুন দেখছি আপনার ভালোই জানা আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি ইনভেস্টিগেশন করে দেখছি। যেদিন ঠিকঠাক সাক্ষী আর প্রমাণ হাতে নাতে পেয়ে যাব না, সেদিন দেখবো তোর এই সাইকো বাপ আর সাইকো ভাই তোকে কি করে বাঁচায়। সারা মুখ সামলে অফিসার। এই, বেশি রংবাজি দেখাবি না। আমাকে তোর বউ পাসনি, বুঝলে? আমাকে তোর বউ পাসনি। চোখ দেখালে না, ওই চোখ উপরে হাতে নিয়ে যাবো। চল ভাট সালা। জীবনে এত অপমানিত আর কখনো হয়নি। তখন কেবলই মনে হচ্ছিল পুলিশ অফিসার তো একজন পুরুষ। সে কি আমার সমস্যাটা বুঝতে পারেনি, নাকি বুঝতে চাইছিল না? পরে বুঝেছি অফিসারে যুক্ত ছিল ওদের সঙ্গে। ওদের বাড়ি থেকে টাকা খেয়ে ক্রমাগত চাপ সৃষ্টি করছিল আমার উপরে, যাতে একটা মোটা টাকাকে রফা করে কেসটা আমি সেটেল করে ক্রমশ ভেঙে পড়ছিলাম। এই পরিস্থিতিতে কোনো আত্মীয় স্বজনকে আমার পাশে পাইনি। যাকেই ফোন করেছি সেই এড়িয়ে গেছে, শুধু মজা নিয়েছে পুরো বিষয়টা। প্রতিবেশীরা আর চোখে তাকিয়েছে আর পাড়ার মোড়ে বেশি করেছে। একদিন এক অফিস কলিগ তো আমার পৌরুষ নিয়ে প্রশ্ন, কি বস, কি কেস? এই বৌদি পালালো কেন? বলছি ঠিক মতো লাগাতে পারছো না নাকি? এই শুনো, এখন না এসব আর কোনো সমস্যাই নয়। এখন তো অনেক বিদেশি তেল বেরিয়ে গেছে। ওকে 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 বস, ডোন্ট গেট এংরি। যা বললাম একবার কিন্তু ভেবে দেখতে পারো। বললাম না গেট লস। শেষ পর্যন্ত আমার মা, বাবা, ভাই সবাইকেই কোর্টে হাজির হতেই হলো। মেয়ের খরচ আর খরপোশ বাবদ প্রতি মাসে 40,000 টাকা দাবি করে বসলো, সঙ্গে নতুন কেনা গাড়ি আর কুড়ি গয়না। ওগুলো নাকি ওদের বাড়ি থেকে বিয়ের সময় দিয়েছিল, কিন্তু আমি জানি ওগুলো সব আমার ঠাকুমার গয়না। ছোটবেলায় কতবার ঠাকুমাকে করতে দেখেছি। মায়ের গয়নাও ছিল কিছু, সবটা নিল। গাড়ির ইএমআইটাও বাকি ছিল, সেটাও নিল। মাঝে মাঝে রাস্তায় দেখতে পাই ও আর বয়ফ্রেন্ডের সাথে গাড়িটা ড্রাইভ করে আমারই পাশ দিয়ে কতবার গেছে। ওই গাড়ি করেই ও কোর্টে আসে, যেটার ইএমআই আমি আজও দিয়ে যাচ্ছি। প্রিয়ার আমি একসঙ্গে গিয়ে গাড়িটা পছন্দ করেছিলাম, ভেবেছিলাম এইভাবেই কেটে যাবে বাকি জীবনটা, কিন্তু হলো না। কিন্তু একদিন তুমি এখানে? হ্যাঁ, আসতেই হলো, একটু দরকার আছে। ইনিকে এনাকে ঠিক চিনতে পারলাম না। ও হো, সরি। অতুল, তোমার সঙ্গে তো এনার পরিচয়ই করিয়ে দেওয়া হয়নি। অতুল আমার বয়ফ্রেন্ড প্রকাশ, মাই এক্স হাজবেন্ড অতুল। Are you crazy, Priya? Just get lost with your sick boyfriend. আরে দাঁড়ান, পরিচয় পর্বটা তো এখনো শেষই হয়নি। আমি হলাম প্রকাশ চৌধুরী।
মিস প্রিয়া লয়ার। শুনুন, সব আজে বাজে না বকে যেটা বলার জন্য এসেছি সেটা বলুন। আপনি সব স্টেজে অনেকদিন ধরে ফেঁসে আছেন, বুঝলেন তো? আমাদের এসব একেবারেই ভালো লাগছে না। ভদ্র ঘরের সন্তান সব কাছারি ঝুপ ঝামেলা ওটাকে মানায় না একেবারে। দাঁড়ান, একটু ছেড়ে কাশুন তো। এত উদারতার কারণ তো আমি ঠিক বুঝতে পারছি না। শুনুন, এইসব ঝুপ ঝামেলা রাখবেন না। 1 কোটি দিন পুরো কেসটা সেটেল করে দিন, আপনিও শান্তিতে থাকুন, আর এই বেলা আমরা বিয়েটা করে ফেলি। আর পারা যাচ্ছে না, বুঝলেন তো? ইউ নটি, আর তর্স হইছে না। কাম অন ওতো, স্পিক আপ। তোমার ছোট্ট একটা হ্যাঁর উপর না আমাদের 3 জনের ভালো থাকাটা নির্ভর করছে। 1 কোটি টাকা কোনো ছেলের হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যাবে। আমাকে একটু সময় দাও, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় নাকি। ওকে, টেক ইউর টাইম, কিন্তু বেশি আবার টাইম নিও না। আসলে ওই আনন্যাচারাল সেক্সের ব্যাপারটা নিয়ে আমার লয়ার এখনো কিছু মুভ করেন, না হলে এতদিনে আমার প্রাক্তন আর শ্বশুর আর দেওর কিন্তু প্রিয়া! দেখো প্রকাশ, দেখো কিভাবে আমার উপর অত্যাচার চালাচ্ছে আমার প্রাক্তন স্বামী তোমার সামনে। তাহলে ভেবে দেখো এতদিন কি নিদারুণ অত্যাচারটাই না হয়েছে আমার উপর। প্লিজ 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 তোমরা এসো, আমি দেখছি 1 কোটি টাকার কোনো রকম কোনো ব্যবস্থা করা যায় নাকি। প্লিজ তোমরা এসো। দ্যাটস লাইক আ গুড ওয়ান। ওকে, আমরা এখন আসছি। প্রকাশ, চলো, আমার প্রাক্তন স্বামীর এখন অনেক কাজ। এক কোটি জোগাড়ও করেছিলাম, ভেবেছিলাম হয়তো এবার মুক্তি পাব, কিন্তু সেদিন কোর্টে যা হলো। শুনুন মিস্টার অতুল, আপনি 5 লাখের ব্যবস্থা করুন আমার জন্য, আমি আপনার কেসটা বুঝে নেব। আপনি একজন বিচারক হয়ে এটা বলতে পারেন না। দেখুন, আপনাকে আমার রুমে আনঅফিশিয়ালি বলছি, শুনলে ভালো, না হলে কিন্তু কোর্ট রুমে টের পাবেন আমি কি বলতে পারি আর কি পারি না। ওহ, কি ভয়ানক! মেয়েরা নাকি মায়ের জাত। মেয়েরা মানে দয়া, ক্ষমা, স্নেহ, মমতার প্রতিমূর্তি। না, আমার সব ভুল ধারণা ভেঙেছে। কাঠ করে দাঁড়িয়েও সেদিন বলেছিলাম, ম্যাডাম একটা পরিসংখ্যান বলছে মেয়েদের থেকেও ছেলেরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে বেশি আত্মহত্যা করছে। আমার দিকটা একটু ভেবে দেখুন ম্যাডাম, কি সব অবাস্তব কেস দিয়েছে। তা আপনি বেঁচে আছেন কেন? আপনি কেন আত্মহত্যা করছেন না? ম্যাডাম, আমি যে পারছি না টাকা দিতে। ইতিমধ্যে 1 কোটি দিয়েছি, ওরা যে আরো চাইছে। শুনুন, চাইছি যখন নিশ্চয়ই আছে আপনার কাছে। আপনি 3 কোটি টাকা দেবেন অ্যালুমিনি হিসাবে। আমি অর্ডার দিলাম, নেক্সট হিয়ারিংয়ে যখন আসবেন, মেক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য মানি। না, এবারেই এটিএমটা বন্ধ হবে, আর কোনো টাকা এই এটিএম থেকে উইথড্র হবে না। আমার এই 2 ঘন্টার ভিডিও ট্যাগ করলাম ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্ককে, কারণ ভারতের রাজনীতিবিদ, প্রশাসন আর আইনের উপর আমার ঘেন্না ধরে গেছে। এখানকার আইন শুধু মেয়েদের প্রোটেক্ট করে, ছেলেরা তো বানের জলে ভেসে এসেছে। আমার এই চিঠি আর ভিডিওর পরেও যদি আমার প্রাক্তন স্ত্রীর কোনো শাস্তি না হয়, তাহলে আমার অস্থি যেন আদালতের বাসের ট্রেনে ভাসিয়ে দেওয়া হয়। যদি বিচার পাই তবেই যেন আমার অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। বিদায় পৃথিবী, বিদায়। অতুল মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে নাটকটা শেষ হচ্ছে না। আসলে আমরা যার জীবনী নিয়ে নাটকটা করেছিলাম তার জীবন এখানেই শেষ হয়েছিল। কিন্তু নাটকটা করতে গিয়ে আমাদের মনে হয়েছিল সবসময় সমস্যা জিতে যাবে কেন, জীবন তো অনেক বেশি বড়,
অতুল যদি তার জীবনটাকে নিয়ে যদি একটু অন্যরকম ভাবতো, তাহলে হয়তো একজন প্রমিসিং কেরিয়ার, একজন আইটি কর্মী হয়তো আমাদের মধ্যে আজও বেঁচে থাকতো। তো আমরা চেষ্টা করেছি অতুলের ভাবনা চিন্তাটা যদি অন্যরকমভাবে হতো, তাহলে হয়তো এতদিনে জীবনের জয়গান হতো। আসুন দেখে নিই আমাদের ভাবনা চিন্তায় কীরকম হতে পারতো অতুলের জীবনটা। খুব জরুরি দরকার ভাই। আমি তোর ভিডিওটা দেখলাম, তবে পুরোটা দেখার প্রয়োজন হয়নি। তবে তুই কি করতে চলেছিস সেটা বুঝতে পেরেছি। বুঝতেই যখন পেরেছিস, ফোনটা রাখ। অভিজিৎ, বললাম তো ফোনটা রাখ। আমি তোর দরজার বাইরেই দাঁড়িয়ে আছি, দরজা খুলবি না ভেঙে ঢুকবো বল। দেখ, আমি কিন্তু অ্যাম্বুলেন্সের সঙ্গে এনেছি। কোনো রকম তুই যদি অ্যাটেন্ড নিস না, তোকে হাসপাতাল নিয়ে যেতে বেশি সমস্যা হবে না। তাই ভালোই ভালোই বলছি, তুই দরজাটা খোল। তোরা কি আমাকে একটু শান্তিতে মরতেও দিবি না? যা বলার বল, আর বলে তাড়াতাড়ি যা এখান থেকে। দেখ ভাই, আমি একটা কথা বলিস। কাজ হবে বলছিস? আর বাদ হবে ভাই। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। এই লড়াই আমাদের করতেই হবে। এর শেষ থেকেই ছাড়বো ভাই। দরজা খোলা আছে, ভেতরে আসতে পারো। বলো, কেন ডেকেছিলে আমায়? তোমায় খুব দেখতে ইচ্ছা করছিল প্রিয়া। বাবা, পিরিচে একেবারে উঠলে উঠছে। যা বলার আছে তাড়াতাড়ি বলো, আমার হাতে বেশি সময় নেই। প্রকাশের সঙ্গে শপিং এ যাব। আর হ্যাঁ, এই মাসটা তো শেষ হতেই চললো। ওই 40,000 টাকাটা একটু অ্যাডভান্স পেলে ভালো হতো না? মানে সে তো আমাকেই দিতে হবে, কদিন আগে আর কদিন পরে। আর আর যদি না দিই? এই শুয়োরের বাচ্চা, দিবি না মানে? কেসটা কিন্তু এখনো আমার হাতে। বেশি টেটিমেটি করলে না, এই ফ্ল্যাটটাকেও কিন্তু হারাতে হবে। তাই তাই লক্ষ্মী সোনার মতো যেটা বলছি সেটা কর। আসলে আসলে আমি আর প্রকাশ না সিমলা বেড়াতে যাব। তুমি ফুর্তি করবে আর আমি টাকা দেব। দিবি দিবি, আলবাত দিবি। না হলে আগের দিনে ওই জাজের কথাটা শুনেছিস তো, বুঝতেই পারছিস জীবনটাকে না সির্ফ হেল বানিয়ে রেখে দেবে। আর ওটা 3 কোটি, 3.5 কোটি করতে হবে। এই শেষ বার শোনা কথা দিচ্ছি, এই 3.5 কোটিটা পেয়ে গেলে না আর বিরক্ত করবো না। তখন তুমি তোমার মতো স্বাধীন, আর আমি আমার মতো। আর আমার মা, বাবা, ভাইয়ের নামে যে মিথ্যে কেসগুলো সব তুলে নেব, ডোন্ট ওয়ারি। তাহলে স্বীকার করছো যে কেসগুলো সব মিথ্যে ছিল? আমার স্বীকার করা না করায়
কি আসে যায়, কোট স্বীকার করছে কিনা সেটাই আসল কথা। আমাদের মেয়েদের প্রধান অস্ত্র কি জানো? কি? চোখের জল। কোর্টে গিয়ে একবার এমন কেঁদে ভাসাবো না, ব্যাস সব মিথ্যে নিমেষেই সত্যি হয়ে যাবে। ছি ছি প্রিয়া, ছি। আমার ভাবতেও খারাপ লাগছে যে তোমাকে একদিন আমি ভালোবেসেছিলাম। ভালোবাসা হলো গোলাপের মতো, শুধু গন্ধ নিলে হবে? কাঁটা খেতে হবে না? বাদ দাও সব কথা, কেন ডেকেছিলে সেটা বল। শোনো, আজ থেকে আমি তোমাকে আর একটা টাকাও দেব না। তাহলে ওই আনন্যাচারাল সেক্সের কেসটা না একটু ভালো করে নড়াচড়া করতে বলতে হবে প্রকাশকে। প্রিয়া, এত পাপ কিন্তু ধর্মেও সইবে না। তুমি ভালো করেই জানো ওগুলো সব মিথ্যে। আমি জানি, তুমি জানো, তোমার গোটা বাড়ির লোকও জানে ওগুলো মিথ্যে, কিন্তু কোর্ট কিন্তু জানে না। না বৌদি, একটু ভুল হয়ে গেল। এখন থেকে কিন্তু অনেকেই জানে। দেখো দেখো, ফেসবুক লাইভ হচ্ছে, দেখো। এতক্ষণে 2K লোক তো দেখে নিয়েছে। ওসব করে লাভ নেই। তুমি যা ব্ল্যান্ডার করার করে ফেলেছো, এখন শুধু কনসিকুয়েন্সের জন্য তৈরি হও। দেখো অবি, ওটা তুমি বন্ধ করো। এটা আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, তুমি এসবের মধ্যে এসো না প্লিজ। আজ ঝগড়া হচ্ছে, কাল মিটে যাবে। তুমি কেন আবার এই থার্ড পার্সন হয়ে এসবের মধ্যে নাক গলাচ্ছ? থার্ড পার্সন? তাই নাকি? এখন তো আর থার্ড, ফোর্থ, ফিফথ, দেখো দেখো 4K হয়ে গেছে, 4K। হ্যাঁ বৌদি দেখো। অতুল, অতুল, I love you, অতুল, I love you, I love you। Get lost, Priya, get lost। তোমার সঙ্গে না ওটাই দেখা হবে। ভাই, তুই আমায় বাঁচালি ভাই, তুই আমায় বাঁচালি, তুই আমায় বাঁচালি ভাই, তুই আমায় বাঁচালি ভাই, তুই নমস্কার, শুভরাত্রি। আশা করি আপনাদের আনন্দ দিতে পেরেছি। একটু অন্য রকমের ভাবনা চিন্তা করেছিলাম আমাদের নাটকটা নিয়ে, সমাজের একটা অন্য রকমের দিককে তুলে ধরার চেষ্টা করেছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। একটা ছবি নেবো, ছবি নেবো, ছবি নেবো, ছবি নেবো, ছবি নেবো।